আসসালামু আলাইকুম। সেটের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করেন সাউন্ড ক্লিয়ার। আমার কথা যদি সবাই শুনে থাকেন একটু কমেন্ট করে দেন সাউন্ড ক্লিয়ার। আমি প্রথমে যেই টাইপটা পড়াবো এখান থেকেই আপনাদের প্রশ্ন আসার চান্স সবচেয়ে বেশি। এটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট টাইপ। সবাই খুব মনোযোগ সহকারে প্রথমে আমার বেসিক আলোচনাটা শুনবেন। আপনি যদি আমার বেসিক আলোচনাটা বুঝতে পারেন টাইপ 3 সবগুলো ম্যাথ আপনি নিজেই করতে পারবেন। তার মানে টাইপ 3 ম্যাথ থেকেই পরীক্ষায় বিসিএস পিলিতে কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এবং আপনি যদি আমার আলোচনাটা খুব মনোযোগ সহকারে বুঝতে পারেন তাহলে আপনি নিজেই ম্যাথগুলো করতে পারবেন। তার মানে আমাদের হচ্ছে বেসিক যে আলোচনাগুলো আমি এখন করব প্রথমে, এই আলোচনাগুলো সবাই একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। সাউন্ড এর থেকে আর বাড়ানো যাবে না, এটাই সর্বোচ্চ, এটাই সর্বোচ্চ সাউন্ড। আচ্ছা তাহলে আমি একটু পড়ানো শুরু করি। খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন আগামী 20 মিনিট। এখান থেকে কিন্তু আমি বলতেছি আবারও বিসিএস পিলির কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আমি আর কথা বাড়াবো না, যেহেতু সবাই সাউন্ড ক্লিয়ার লিখছেন, আমি তাহলে একটু পড়ানো শুরু করি। আচ্ছা সবকিছু কি ঠিকঠাক? তাহলে আমি শুরু করলাম। ওকে, তাহলে পড়ানো শুরু করি। আচ্ছা প্রথমে আসেন টাইপ 3 পড়ানোর আগে আমাদের কিছু বেসিক আলোচনা শিখতে হবে। সেই আলোচনাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি প্রথমে কেস 1-এ 4টা সম্পর্ক লিখলাম। কি? x যেন x 4-এর গুণিতক। আচ্ছা আমরা গুণিতক মানে কি জানি? নামতা। যখনই কোনো কিছুর গুণিতক বলবে তার মানে সেটা হচ্ছে নামতা। তাহলে 4-এর গুণিতক মানে কি? 4-এর নামতা। তাহলে 4-এর নামতা কি কি হতে পারে? 4, 8, 12, 16, 20, 24 এরকম করে চলতে থাকবে। তাহলে আপনারা যদি কখনো কোশ্চেন একটা কন্ডিশন দেয় এ সমান সমান x যেন x 4-এর গুণিতক, আমরা গুণিতক মানে শিখছি কি? নামতা। তাহলে গল্প দাঁড়াবে এইটা, তাই না? আচ্ছা তার মানে এটা হচ্ছে আপনার একটা স্বাধীন বিষয় যে আপনারা x কোনো কন্ডিশনে আটকায় নাই, শুধু বললা দিছে x হলো 4-এর গুণিতক। কিন্তু 3 নম্বরে একটু আপনি মামলাটা দেখেন। 3 নম্বরে বলছে কি x 4-এর গুণিতক, কিন্তু x এর মান হইতে হবে 16 থেকে ছোট। তাহলে আমরা 4-এর গুণিতক মানে জানি কি? 4, 8, 12, 16, 20, 24 এরকম চলতে থাকবে, তাই না? কিন্তু 1 নম্বর কোশ্চেন ছিল স্বাধীন। একে বলছে কি x হলো 4-এর গুণিতক। তাহলে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 চলতেই থাকবে। কিন্তু 3 নম্বর এসে আপনার একটু কন্ডিশন দিয়ে দিছে x 4-এর গুণিতক কত ঠিক আছে, কিন্তু হইতে হবে 16 থেকে ছোট। তাহলে x 4-এর গুণিতক যদি 16 থেকে ছোট বলে তাহলে আপনি নিতে পারবেন কি কি? 4, 8 আর হচ্ছে 12। আমি কি বুঝতে পারছি? তাহলে আপনারা যদি 3 নম্বর কন্ডিশন দেয় x যেন x 4-এর গুণিতক এবং x লেস দেন 16 মানে কি x এর মান 16 থেকে ছোট, তাহলে 16 থেকে ছোট এরকম 4-এর গুণিতক কে কে? 4, 8, 12। আচ্ছা এবার আসেন 4 নম্বর। 4 নম্বর কি বলছে? x যেন x 4-এর গুণিতক এবং x লেস দেন ইকুয়াল 16। লেস দেন ইকুয়াল 16 মানে কি? x 4-এর গুণিতক কত ঠিক আছে, এটার মান হইতে হবে কেমন? হয় 16-র সমান অথবা 16 থেকে ছোট। তাহলে 16-র সমান অথবা 16 থেকে ছোট এরকম 4-এর গুণিতক কে কে? 4, 8, 12, 16। আমি কি গল্পটা বুঝাইতে পারছি? ভাইয়া মামলা কি বুঝছেন? x লেস দেন 16 মানে কি? x এর মান 16 থেকে ছোট। তাইলে 16 থেকে ছোট 4-এর গুণিতক কে কে? 4, 8, 12। x 4-এর গুণিতক এবং x লেস দেন ইকুয়াল 16। লেস দেন ইকুয়াল 16 মানে কি? x এর মান 16 সমান অথবা 16 থেকে ছোট। তাইলে 4-এর গুণিতক কে কে? 4, 8, 12, 16। এই জায়গায় ইকুয়াল দেয় নাই দেখে আমি 16 নেই। এই জায়গায় আবার ইকুয়াল দিছে দেখে আমি 16 নিছি। আচ্ছা গুণনীয়ক কি বলবে? গুণনীয়কের বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে শিখবো। আপাতত জানেন কি 4। আচ্ছা এই 4-এর যদি আমরা কাটা এই ভাঙ্গাভাঙ্গি করি তাহলে 2 দিয়ে করলে 2। আচ্ছা তাহলে এই সাইডে আপনি কি কি দ্বারা হচ্ছে ডিভাইড করতে পারেন? 1, 2, 4। তাহলে গুণনীয়ক মানে হচ্ছে যা যা দ্বারা আপনি সাইডে ভাগ করলে মিলে যাবে। তাহলে 4-এর ভাগ করলে মিলে যাবে কি কি দিয়ে? প্রথম কথা 1 দিয়ে মিলে যাবে, আর তার নিজের দ্বারা যদি ভাগ করে তাহলে মিলে যাবে, আর 2 দ্বারা ভাগ করলেও মিলে যাবে। তাহলে 1, 2, 4। এটার বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে হবে। গুণনীয়কের বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে হবে। আপাতত জানেন কি কোনো কিছুর গুণনীয়ক বাইর করতে বললে গল্পটা কি? যা যা দ্বারা ওরে ভাগ করলে মিলা যায়
তাহলে 1 আর সে নিজের এটা তারা অবশ্যই মিলবে। আর মাঝখানের এগুলো কেমনে বাইর করবো এই আগামী ক্লাসে আমরা সবাই শিখবো। সবাই যদি এই পর্যন্ত বুঝি একটু লিখে দিই কেস 1 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝি একটু লিখে দিই কেস 1 ডান। সবাই একটু লিখে দেয় কেস 1 কি ডান হয়েছে নাকি। আচ্ছা সবাই কেস 1 ডান লিখছেন। এবার আসেন কেস 2। আচ্ছা এইবার আলোচনা হচ্ছে এক্স হচ্ছে একটা মৌলিক সংখ্যা। আচ্ছা মৌলিক সংখ্যার বিস্তারিত আলোচনা আমরা বাস্তব সংখ্যা শিখবো। আপাতত আমরা মৌলিক সংখ্যা জানি কি, মৌলিক সংখ্যা হচ্ছে 1 থেকে 100-র ভিতর মৌলিক সংখ্যা কে কে, এটা একটা সবাই মনে রাখতে হবে। তাহলে 1 থেকে 100-র ভিতর মৌলিক সংখ্যা কে কে, 2, 3, 5, 7, 11, 13, 17 এরকম এগুলো একটু মনে রাখা লাগবে। আচ্ছা বলছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান 7। এক্স মৌলিক সংখ্যা। আচ্ছা তাহলে এক্স মৌলিক সংখ্যা কি কি নিতে পারি, 2 নিতে পারি, 3 নিতে পারি, 5 নিতে পারি, 7 নিতে পারি, 11 নিতে পারি, 13 নিতে পারি, এরকম চলতেই থাকবে। আচ্ছা কিন্তু আপনার একটু থামাইয়া দিছে, কি বলছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান 7। আচ্ছা এক্স মৌলিক সংখ্যা ঠিক আছে, কিন্তু কেমন মৌলিক সংখ্যা, 7-এর থেকে ছোট। তাহলে 7-এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কে কে, 2, 3, 5। আমি কি বুঝাইতে পারছি, 2, 3, 5। আচ্ছা 2 নম্বর বলছে কি এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান ইকুয়াল 7। আচ্ছা এক্স মৌলিক সংখ্যা ঠিক আছে কিন্তু এটা লেস দ্যান ইকুয়াল 7, তাহলে তখন কি হবে 2, 3, 5, 7। আমরা তো কনসেপ্ট শিখেই গেছি। আচ্ছা 3 নম্বরে বলছে কি এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দ্যান 7। আচ্ছা এটা বাইর করার একটু নিয়ম শিখে দেয়, যদি এক্স স্কোয়ার অথবা কিউব দেয় তখন আপনার গল্প হচ্ছে এক্স স্কোয়ার লেস দ্যান। আচ্ছা 7-এর থেকে ছোট এমন একটা সংখ্যা বলেন যেটা হচ্ছে বর্গ করলে আপনার মিলা যায়। কি কি একটু দেখি, 1 স্কোয়ার মানে কত 1, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে ভাই 7 মানে কি 2 পয়েন্ট সামথিং স্কোয়ার, মনে করেন 2.1 ধরেন, এক্সাক্ট তো জানার দরকার নাই। সবাই একটু মামলাটা বুঝছেন, সবাই একটু মামলাটা বুঝছেন। আপনারা যদি কখনো এরকম স্কোয়ার বা কিউব দেয় তখন আপনার গল্পটা হচ্ছে কি 7 কি 2 স্কোয়ারের থেকে বড়, 3 স্কোয়ারের থেকে ছোট। তাহলে 2 আর 3 এর মধ্যে কি 7-এর মান, তাহলে ধরে নিলাম 2.5, তাহলে 2.5 স্কোয়ার। এখন উভয় পক্ষের যদি বর্গমূল করেন তাহলে কি এক্স লেস দ্যান 2.5। আমি কি ভাই মামলাটা বুঝাইতে পারছি, গল্পটা বুঝছেন। এক্স স্কোয়ার লেস দ্যান 7 কইছে বা এক্স স্কোয়ার লেস দ্যান 18 বলছে। আচ্ছা 18 কার মধ্যে, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে 16 আর 25-এর মাঝখানে, দ্যাট মিনস কি 4 আর 5-এর মাঝখানে নাম্বার। তাহলে এক্স স্কোয়ার লেস দেন লেখেন, সব জায়গায় 0.5 লিখবেন, কোনো সমস্যা নাই। তাহলে এক্স স্কোয়ার লেস দেন 4.5 হোল স্কোয়ার, উভয় সাইডে যদি আমি বর্গমূল করি তাহলে কি এক্স লেস দেন 4.5। তাহলে এক্স স্কোয়ার লেস দেন 7 মানে কি হবে, এক্স স্কোয়ার লেস দেন 7 মানে কি 2.5 স্কোয়ার, উভয় পক্ষের বর্গমূল করলে কি এক্স লেস দেন 2.5। তাহলে এক্স এর মান 2.5 এর থেকে ছোট, তাহলে 2.5 এর থেকে ছোট এরকম মৌলিক সংখ্যাকে শুধুমাত্র 2। আমি কি মামলাটা বুঝাইতে পারছি, এটার এই স্কোয়ার কিউব এটা আলোচনা আমি একটু পরে আরো ডিটেলস করতেছি। মামলা কি বুঝছেন, তাহলে মামলাটা কি আপনারা যদি এরকম পূর্ণবর্গ সংখ্যা না দেয়, 7 দেয়, 6 দেয়, তখন কি যেই দুটা স্কোয়ার থাকবে এটার মাঝখানের ভ্যালুটা নেবেন, মানে পয়েন্ট আকারে নেবেন, নিয়ে বর্গমূল করে দেবেন। তাহলে কি এক্স এর মান পাইছেন কত 2.5 এর থেকে ছোট, তাহলে 2.5 এর থেকে ছোট মৌলিক সংখ্যা কে, হুদা 2। আমি কি বুঝাইতে পারছি, এটার বিস্তারিত আলোচনা আমি আরেকটু পরে আবার করতেছি, ক্লিয়ার হয়ে যাবেন আরো। এই পর্যন্ত বুঝে থাকলে লেখেন কেস 2 ডান। এই পর্যন্ত বুঝে থাকলে সবাই একটু লেখেন কেস 2 ডান। যারা একটু কম বুঝছেন কোনো সমস্যা নাই, আমি এটার আলোচনা আরো বিস্তারিত করব কেস 3-4-এ। কেস 3-4-এ এগুলার বিস্তারিত আলোচনা হবে স্কোয়ারের।
যারা স্কোয়ারের গল্পটা একটু কম বুঝছেন সমস্যা নাই, এটার আলোচনা আমি আর করবো, এখনো তো আলোচনা শেষ হয় নাই। আচ্ছা, এইবার আমরা আরেকটা জিনিস শিখবো। আচ্ছা, সবাই এটার একটা স্ক্রিনশট নেন। এই জিনিসগুলো আমি আপনাদের অসংখ্যবার পড়াইছি, সবাই আরেকটু মনোযোগ সহকারে বোঝেন। আচ্ছা, পূর্ণ সংখ্যা মানে কি? মনে করেন আপনার দ্বারা টাকা আছে, টাকা থাকলে কি 1 টাকা আছে, 2 টাকা আছে, 3 টাকা আছে, 4 টাকা আছে, 5 টাকা আছে। আচ্ছা, আপনার কাছে মনে করেন টাকা নাই, তার মানে কি জিরো, 0 টাকা আছে। আচ্ছা, এবার আপনি মনে করেন ঋণ করছেন, কারো কাছে 1 টাকা নিছেন, 2 টাকা নিছেন, 3 টাকা নিছেন, নাহলে 4 টাকা নিছেন। তাহলে আমার কাছে টাকা থাকা মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এরকম চলতেই থাকবে। 1 কোটি, 2 কোটি, 2 কোটি, 5 কোটি, 7 কোটি। আচ্ছা, তাহলে টাকা যেটা সেটার নাম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা কি শিখলাম? আমাদের 3টা ঘটনা হইতে পারে। একটা হচ্ছে কি টাকা আছে, এটা মানে হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। তাহলে আপনার কাছে সর্বনিম্ন কত টাকা থাকতে পারে? 1 টাকা। তাহলে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা মানে শুরু হয় কত দিয়ে? টাকা 1 টাকা দিয়া। তাহলে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত? 1। তাহলে প্রথমে আমরা শিখলাম কি আমার কাছে যদি টাকা থাকে, টাকা থাকলে কত টাকা থাকতে পারে? 1 টাকা দিয়ে শুরু হবে। 1 টাকা, 2 টাকা, 100 টাকা, 170 টাকা, 290 টাকা, 395 টাকা, 1 কোটি 10 লক্ষ 50,770 টাকা। এরকম যেটা টাকা আছে সেটাই হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। শুরু হয় কত দেয়া? 1 দেয়া। তাহলে আমার ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে কত? 1। আচ্ছা, আমার কাছে টাকা নাই। টাকা নাই মানে কি? টাকা নাই মানে কি? জিরো। এই জিরো হচ্ছে পূর্ণ সংখ্যা। এই টাকা আছে যে এগুলো পূর্ণ সংখ্যা, টাকা নাই এটাও পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন আপনি যদি ঋণ করেন, ঋণ মানে কি? আপনি তারা টাকা নেই, উল্টা মাইনাসে আছেন। মাইনাস মানে কি? -1, -2, -3, -3, -4। এই যে ঋণ যেটা, এই ঋণটার নাম হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা দেখেন গল্প কি টাকা আছে, এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। টাকা নাই মানে হচ্ছে জিরো, ঋণ থাকা মানে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই তিনটাই হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। মানে আপনার যদি টাকা থাকে যা, সেগুলো পূর্ণ সংখ্যা। টাকা নাই মানে কি? জিরো, এটাও পূর্ণ সংখ্যা। ঋণ আছে -1, -2, -3, এটাও কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যারে প্রকাশ করা হয় জেড দ্বারা, স্বাভাবিক সংখ্যারে প্রকাশ করা হয় এন দ্বারা। আপনারা যদি প্রশ্নে বলে x বিলংস টু n, মানে এই কথাটা যদি বলে x বিলংস টু n, তার মানে বলছে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা হইতে হবে। আর যদি বলা হয় x বিলংস টু জেড, তাহলে বলছে কি x হচ্ছে পূর্ণ সংখ্যা। যখন আপনারা x বিলংস টু n কইবে, তখন আপনি এতটুকুর মামলা নিতে পারবেন, মানে টাকা আছে এই মামলাটা নিতে পারবেন। কথা কি বুঝছেন? n বললে শুধু টাকা আছে, আর যদি জেড বলে তাহলে সব কি কি টাকা আছে হেয়াও নিমু, টাকা নাই তাও নিমু, ঋণ আছে তাও নিমু। সবাই যদি মেথডটা বুঝে থাকেন, খুব ইজি করে বোঝানো হয়েছে। এর থেকে সোজা করে মনে হয় না পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বোঝানো সম্ভব। সবাই একটু ফিডব্যাক দেন তো। এই কথাগুলো আমি অনেকবার বলছি, এই টাকা নাই এগুলোর কথা আমি অসংখ্যবার বলছি। একটু সবাই ফিডব্যাক দেন, টেকনিকটা কি বুঝছেন নাকি? আচ্ছা, এবার আমরা একটু এক্সাম্পল দিয়ে বিষয়গুলো বুঝে ফেলি। একটু এক্সাম্পল দিয়া বিষয়গুলো বুঝে ফেলি।
আচ্ছা ভাইয়া, সবাই একটু মনোযোগ দিয়ে এটা একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আচ্ছা কি বলছে, এক্স যেন এক্স বিলংস টু এন। আচ্ছা আপনারা বইলা দিছে সব জায়গার কোশ্চেনই এক, এক্স যেন এক্স বিলংস টু এন। আচ্ছা আপনারা বলছে এক্স হলো আপনার স্বাভাবিক সংখ্যা। আপনারা প্রথমে যদি এই ধরনের ম্যাথ আসে, সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আপনারা যদি কখনো এই ধরনের কোশ্চেন দেয়, আপনারা প্রথমে দেখতে হইবে আপনারা কি এন দিছে নাকি জেড দিছে। যদি আপনার এন দেয় তাহলে আপনি নেবেন শুধু স্বাভাবিক সংখ্যা, মানে টাকা। টাকা মানে কি, 1 টাকা দিয়ে আমাদের টাকা শুরু হয়, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা এরকম করে। আচ্ছা আর যদি জেড দেয় তাহলে আপনার 3টা জিনিসই নিতে হবে। কি কি নিতে হবে, টাকা আছে সেটাও নিতে হবে, টাকা নাই সেটাও নিতে হবে, ঋণ আছে সেটাও নিতে হবে। এই জায়গায় আপনার সবগুলো জায়গায় বলছে এক্স বিলংস টু এন, মানে এক্স এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা খুব ভালো কথা। এইবার আসলে একটু মামলাগুলো বুঝি, এগুলো বোঝার জন্য ডেফিনেটলি অসমতার বেসিকটা ক্লিয়ার যদি থাকে তাহলে ভালো। আচ্ছা বলছে কি 7 লেস দেন এক্স লেস দেন 11। আচ্ছা একটু মনোযোগ দিয়ে সবাই বোঝার চেষ্টা করেন। বলা হয়েছে মনে করেন আপনি হইলেন এক্স। আচ্ছা আপনারা কি বলছে, আপনি হইলেন 7 থেকে বড় কিন্তু 11 থেকে ছোট। তাহলে আপনার পরিচয় এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে আপনি। মনে করেন এটা হলো একটা বছর, এটা একটা বছর। মনে করেন আপনার বছর, আপনার বয়স 7 বছর থেকে বড় কিন্তু 11 বছর থেকে ছোট। আপনার বয়স 7 থেকে বড় কিন্তু 11 থেকে ছোট। তাহলে 7 থেকে বড় এরকম স্বাভাবিক সংখ্যা কে কে হইতে পারে, 8, 9, 10, 11, 12 এরকম হইতে পারে, তাই না? 7 থেকে বড় এরকম স্বাভাবিক সংখ্যা কে কে হইতে পারে, 7 হইতে পারে, 8 সরি 7 থেকে বড় কি কি হইতে পারে, 8 হইতে পারে, 9 হইতে পারে, 10 হইতে পারে, 11 হইতে পারে, 12 হইতে পারে, 13 হইতে পারে। কিন্তু আমরা কইছে কি 7 থেকে বড় কিন্তু 11 থেকে ছোট। তাহলে 7 থেকে বড় কিন্তু 11 থেকে ছোট এরকম স্বাভাবিক সংখ্যা কে কে, 8, 9, 10। আমি কি এটা বুঝাইতে পারছি, 8, 9, 10। আপনারা বলছে এক্স এর মান 7 থেকে বড়, তাহলে 7 থেকে বড় মানগুলো কি কি, 8, 9, 10, কিন্তু বলছে কি 11 থেকে ছোট। তাহলে কি 8, 9, 10। ক্লিয়ার? আচ্ছা 2 নম্বরে কি বলছে দেখেন, এক্স এর মান 7 এর সমান অথবা 7 থেকে বড়। তাহলে কি 7 দিয়ে শুরু হইবে, 7, 8, 9, 10। 11 নেওয়া যাবে না, কা 11 থেকে ছোট। তাহলে কি কি হইবে, 7 হইবে, 8 হইবে, 9 হইবে, 10 হইবে। 3 নম্বরে কি বলছে, এক্স এর মান 7 থেকে বড়। 7 থেকে বড় হলে কি কি, 8, 9, 10। এই জায়গায় 11 নেওয়া যাবে, কার এই জায়গায় বলছে এক্স এর মান 11 সমান অথবা 11 থেকে ছোট। তাহলে কি 11 নেওয়া যাবে। 4 নম্বরে কি বলছে, এক্স এর মান 7 এর সমান অথবা 7 থেকে বড়, 11 সমান অথবা 11 থেকে ছোট। আমি কি নিয়মটা বুঝাইতে পারছি? তার মানে আপনার যদি এখানে ইকুয়াল না থাকে তাহলে এর নেওয়া যাবে না, এর থেকে বড় নিতে হবে। এই জায়গায় যদি ইকুয়াল না থাকে এর নেওয়া যাবে না, এর থেকে ছোট নিতে হইবে। যেহেতু এই জায়গায় ইকুয়াল আছে এই কারণে 7 নিছি, যেহেতু এই জায়গায় ইকুয়াল আছে এই কারণে 11 নিছি, যেহেতু এই জায়গায় ইকুয়াল আছে এই কারণে 7 নিছি, যেহেতু এই জায়গায় ইকুয়াল আছে এই কারণে 11 নিছি। সবাই যদি কেস 3টা বুঝে থাকেন একটু লেখেন তো, কেস 3 ডান কিনা। সবাই একটু কমেন্ট করেন কেস 3 বুঝছেন কিনা। আমি একই কনসেপ্ট পড়াচ্ছি, পুরো আলোচনাটাই একই কনসেপ্ট, এক্সাম্পলও যখন দেখাবো একই কনসেপ্ট। যারা একটু কম বুঝতেছেন মানে মিডিয়াম বুঝতেছেন, আল্লাহ তো আমাদের সবাই ব্রেন দেয়, সমান দেয় নাই। আমি কি এখনো বলছি ফুল বেসিক ডান কিনা, কথা কি বুঝতে পারছি? আমি কি এখন মতো বলছি ফুল বেসিক কি ডান হয়েছে কিনা? আমি তো জানি ঠিক কতটুকু স্পিডে পড়াইলে আমার একজন স্টুডেন্ট পুরোটা বুঝবে। যে মোটামুটি বোঝেন আমি তারে পুরোটা যখন ক্লিয়ার করবো, আমি একই জিনিসই কিন্তু পড়াইতেছি। এই 7 লেস দেন এক্স লেস দেন 11 এটা একটু আগে পড়াইছি মৌলিক সংখ্যা দিয়া, একটু আগে পড়াইছি হচ্ছে আপনার গুণনীয় গুণিতক দিয়া। কথা কি বুঝছেন? একটু লাস্ট পর্যন্ত অপেক্ষা করে, একটু ধৈর্যশীল হতে হবে। আল্লাহ ধৈর্যশীল মানুষদের পছন্দ করে। আপনারা যদি 2-4 জন অধৈর্য হয়ে যান, আমিও তো প্যানিকড হয়ে যাব। প্যানিকড হয়ে গেলে তো ক্লাস ভালো হবে না। আমি তো জানি ঠিক কিভাবে পড়ালে আমার সব স্টুডেন্ট লাস্টে লিখবে ফুল বেসিক ডান। আমি কি এখনো ফুল বেসিক শেষ করছি? এই কারণে যাদের একটু মেরিট কম মানে ম্যাথে, আল্লাহ তো আমাদের সবার ব্রেন সমান দেয় নাই।
আপনিও আমার স্টুডেন্ট, যে ভালো পড়ে সেও আমার স্টুডেন্ট, আমি সবাইরে শেখানোর দায়িত্ব নিছি। সুতরাং আপনি একটু অপেক্ষা করে আমাকে পুরো জিনিসটা একটু পড়ানোর সুযোগ দেন, তারপর আপনি যদি না বোঝেন দেন আপনি কমেন্ট করবেন যে ভাই আমি এখানে বুঝি নাই। কথা কি বুঝতে পারছি? আমি এই মামলাই পড়াবো আরো কিছুক্ষণ ধরে, কারণ যে একটু কম বোঝেন আমি যদি শুধু তারে টার্গেট করে পড়াই তাহলে আবার যে মোটামুটি বোঝেন বা যে ভালো বোঝেন আমি তারে বঞ্চিত করতেছি না। সুতরাং এখানে সবার স্বার্থ আমাকে দেখতে হবে। যে ভালো বোঝেন আমি একই জিনিস যদি বারবার পেঁচাই সে বিরক্ত হবেন, তাহলে ভালো ছাত্র কি আমার স্টুডেন্ট না? আচ্ছা, যে কম বোঝেন আমি যদি অনেক বেশি দ্রুত পড়াই তাহলে সে কিছু বুঝবেন না, সে কি আমার ছাত্র না? তাহলে যে কম বোঝেন তার স্বার্থ যেমন আমাকে দেখতে হবে, যে বেশি বোঝেন তার স্বার্থ আমাকে দেখতে হবে। আমি হচ্ছে সরকার, সবাইকে আমাকে দেখতে হবে। সুতরাং আমাকে কমেন্টের দিকে নজর রাখতে, যেমন ম্যাক্সিমাম মোর দ্যান ম্যাক্সিমাম স্টুডেন্ট ফিডব্যাক কি দিচ্ছে ওইটার সাথে আমি গতিটাকে অ্যাডজাস্ট করি, সবাই বুঝবেন, কোনো সমস্যা নাই। কারণ আপনি যেমন শুধু আপনার নিজেরটা বুঝতেছেন যে আমি বুঝতেছি বা বুঝতেছি না, আমার তো সবারই বোঝানো লাগতেছে। আচ্ছা, এবার আসেন কেস 4, এটা খুব মনোযোগ দিবেন। কেস 4টা সবাই খুব মনোযোগ দিবেন। এই যে আমি বললাম না স্কোয়ারের বিষয়টা যারা একটু কম বুঝছেন এখন ক্লিয়ার হয়ে যাবেন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন কেস 4। ওরে ভাই আমি তো এই জিনিস পড়াইতেছি অনেক বছর ধরে, আমি তো জানি কোন জিনিস কিভাবে পড়াইলে সবাই বুঝবেন। একটু 10টা মিনিট সময় দেন, আমি তো 20 মিনিট প্রথমে সময় চাইয়ে নিছি যে আমাকে 20 মিনিট সময় দিতে হবে, এখন মাত্র 10 মিনিট হয়েছে, আর একটু 20 মিনিট সময়, 10 মিনিট সময় দেন না। আচ্ছা, কেস 4 এটা একটু মনোযোগ দিয়ে আমরা সবাই বোঝার চেষ্টা করি। এই জায়গায় একটু খেলাধুলা আছে। আচ্ছা, প্রথমে আসেন পয়েন্ট নাম্বার 1। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। বলছে কি এক্স যেন এক্স বিলংস টু এন, মানে কি স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা মানে কি আমার সবকিছু প্লাস হবে। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত দিয়া? 1 দিয়া। 1 2 3 4 5 6। আচ্ছা, এই জায়গায় একটু মামলা দিয়ে দিছি কি এক্স স্কোয়ার লেস দেন 36। আচ্ছা বিষয়টা একটু বোঝেন। আপনারা যদি মামলাটা আমি এরকম দিতাম এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স লেস দেন 6, তাহলে আপনি মামলা খুব সোজা বোঝেন। কি বুঝছেন? এক্স হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। কেমন স্বাভাবিক সংখ্যা? 6 থেকে ছোট। তাহলে 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 1 2 3 4 5। তাহলে আপনারা যদি স্ট্রাকচারটা এইভাবে দেই তাইলে তো আপনার জন্য সোজা, তাই না? এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স লেস দেন 6, এটা মানে কি এক্স এমন একটা স্বাভাবিক সংখ্যা যেটা 6 থেকে ছোট। তাহলে 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 1 2 3 4 5। সবাই আমার কথা খুব মনোযোগ সহকারে মাথায় সেট করে নেন। আপনারা যদি এক্স লেস দেন 6 বলতাম বা এক্স লেস দেন ইকুয়াল 6 বলতাম তাইলে আপনার জন্য সোজা। তাহলে প্রশ্নে যদি কোনোদিন স্কোয়ার কিউব বা টু দি পাওয়ার 4 দেওয়া থাকে আপনার প্রথম কাজ কি? এটারে এক্স বানান। মাথায় কি ঢুকছে? কথাটা মাথায় সেট দেন। কি সেট? আমার যদি কোশ্চেনে কখনো স্কোয়ার থাকে বা কিউব থাকে বা টু দি পাওয়ার 4 থাকে, আমার ম্যাথটা সোজা করে পারতে হইলে আমার মামলা খুব সোজা, আমার এক্স বানিয়ে নিতে হবে। মাথায় কি ঢুকছে? আচ্ছা, এক্স আমি কেমনে বানাবো? এক্স স্কোয়ার লেস দেন 36, 36 এর স্কোয়ার কত? 6। তাহলে এক্স স্কোয়ার লেস দেন 6 স্কোয়ার করলাম, উভয় সাইডের বর্গমূল করলে আসে কত? এক্স লেস দেন 6 আসছে। আমার কথা কি সবাই মামলা বুঝছেন? আচ্ছা, এখন যদি এই জায়গায় এক্স স্কোয়ার লেস দেন 36 না বললা এক্স স্কোয়ার লেস দেন 42 বলতো, হেলে আপনি কি করতেন? আচ্ছা, তাইলে আমি কি করতাম দেখেন, আমি 36 হলে 6 স্কোয়ার লিখতে পারি, কিন্তু 42 হলে কি লিখবো? 6 স্কোয়ার মানে কি 36, 7 স্কোয়ার মানে কি 49। তাহলে 42 কত? 6 আর 7 মাঝখানে। তাহলে সবসময় এটা ধরবেন 0.5, এটা 42 হোক 41 হোক 43 হোক। এইবার আপনি উভয় সাইডের বর্গমূল করলে আসে কত? 6 লেস দেন এক্স লেস দেন 6.5। আমি কি মামলা বুঝাইতে পারছি? পূর্ণবর্গ সংখ্যা থাকলে এই মেথড করবেন, পূর্ণবর্গ সংখ্যা না থাকলে দুইটার মাঝখানেরটা নেবেন, অলওয়েজ 0.5 নেবেন। এক্সাক্ট ক্যালকুলেট ভ্যালু আপনার জানার দরকার নাই। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনি 36 দিলে 6 স্কোয়ার নেবেন, 42 দিলে 6.5 স্কোয়ার নেবেন, তাহলে এক্স লেস দেন 6.5। এখন এক্স এর মান কি 6 থেকে ছোট, তাহলে 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 1 2 3 4 5। আমি কি মামলা বুঝাইতে পারছি? আমি কি মামলা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি আরেকটা দেখাই, এক্সাম্পল নাম্বার 2।
2 নম্বরে কি বলছে একটু দেখি। আচ্ছা ভাইয়া, স্বাভাবিক সংখ্যা আর ধনাত্মক পূর্ণ সংখ্যা একই জিনিস। আপনার এই পরীক্ষায় স্বাভাবিক সংখ্যাও দিতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যাও দিতে পারে। স্বাভাবিক সংখ্যা আর ধনাত্মক পূর্ণ সংখ্যা একই জিনিস, একই জিনিস। কথা কি বুঝাইতে পারছি? ধনাত্মক পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে একই জিনিস। তাইলে বলা হয়েছে এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা। এই জায়গায় আপনারা মামলা কি দিছে? এক্স স্কোয়ার লেস দেন 64। আপনারা আমি শিখাইছি কি, আমার ভাইয়া যাই দেখ না কেন এইটা এরকম লাগবে, এক্স লেস দেন 7 হোক, এক্স লেস দেন 8 হোক, এরকম যা খুশি তাই হইতে হবে। আচ্ছা, এখন 64 মানে আমি কি জানি? 8 স্কোয়ার। উভয় সাইডে যদি আমি বর্গমূল করি তাহলে আসে কত? এক্স লেস দেন 8। আচ্ছা, এক্স লেস দেন 8। তাহলে এক্স হচ্ছে আমার একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। কেমন? 8 এর থেকে ছোট। তাহলে 8 থেকে ছোট এরকম ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি কি? 1 2 3 4 5 6 7। সবাই কি আমার কথা বুঝতেছেন? যদি বুঝে থাকেন একটু লেখেন তো, এক্সাম্পল 2 ডান। এই বন্ধু যদি সবাই আমার কথা বুঝে থাকেন একটু কমেন্ট করেন তো, এক্সাম্পল 2 ডান। সবাই একটু কমেন্ট করেন তো, এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? ক্লিয়ার নয় যাইবেন কি? এখনো মামলা বাকি আছে। পরীক্ষায় কিন্তু আমি আবারও রিপিট করতেছি, বিসিএস পিলিতে টাইপ 3 দিয়েই কোশ্চেন আসার চান্স সবথেকে বেশি। আচ্ছা, এবার আছেন আরো কয়েকটা এক্সাম্পল একটু বুঝা নেই, পুরা ক্লিয়ার না করে ইনশাল্লাহ ছাড়বো না। আমি বলছি কি 20 মিনিট সময় নেব, আমি কিন্তু অলরেডি 29 মিনিট ধরে এই বেসিক পড়াইতেছি। কথা বুঝছেন? আমি কিন্তু ম্যাথে এখনো যাই নাই। বলছিলাম 20 মিনিটে আলোচনা শেষ করবো, আমি কিন্তু এখনো 29 মিনিট ধরে আলোচনা করতেছি। সুতরাং আপনার লেগে যেটা ভালো সেটাই রাহাত ভাই করে। কথা কি বুঝছেন? রাহাত ভাইয়ের কিছু বলা লাগে না, রাহাত ভাই নিজ থেকে আপনাদের জন্য তার সর্বোচ্চ চেষ্টা করে। আচ্ছা, এইটা একটু মনোযোগ দিয়ে দেখেন, বি কেয়ারফুল। এক্সাম্পল নাম্বার 3। সে পারবেন না মানে এরকম কোনো কথা আছে? এক্স যেন এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 18। আচ্ছা ভাই, মামলাটা একটু বোঝার চেষ্টা করি, এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝবো। আমারে বলছে এক্স হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? আপনার দ্বারা ঋণ আছে, ঋণ মানে কি? সবকিছু মাইনাস। আচ্ছা, এই জায়গায় বলছে কি এক্স স্কোয়ার লেস দেন 18। আমি তো 18-র এক্সাক্ট কিছু জানি না, কারণ 18 তো পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে আমরা কি করতে পারি? 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে 18 হচ্ছে কি 4 আর 5-এর মাঝখানে। তাহলে কি এক্স স্কোয়ার লেস দেন 4.5 হোল স্কোয়ার। উভয় সাইডের বর্গমূল করলে কি এক্স লেস দেন 4.5। আচ্ছা, এক্স এর মান 4.5-এর থেকে হইতে হবে ছোট। তাহলে ভাইয়া 4.5-এর থেকে ছোট, 4.5-এর থেকে ছোট এইরকম সংখ্যাগুলো কি কি হইতে পারে? 4 হইতে পারে, 3 হইতে পারে, 2 হইতে পারে, 1 হইতে পারে, তাই না? আমার কথাগুলো একটু বুঝেন, আমার কথাগুলো সবাই একটু বোঝার চেষ্টা করেন। আপনারে 4.5-এর থেকে ছোট বলছে, যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা না বললা, বিষয়টা একটু দেখেন, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতো। সবাই একটু বুঝি, যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতো তাহলে আপনার কি এক্স এর মান 4.5-এর থেকে ছোট এরকম ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি 1 2 3 4। মামলা কি বুঝাইতে পারছি? মামলা কি বুঝাইতে পারছি? ধনাত্মক না বললে বলছে কি ঋণাত্মক, আপনি কিচ্ছু করবেন না। এই জায়গায় যা বাইর করছেন তাই করবেন, শুধু সবগুলোর সাথে মাইনাস দিয়ে দিবেন। -1 -2 -3 -4। আমি কি গল্পটা বুঝাইতে পারছি? আমি কি গল্পটা বুঝাইতে সক্ষম হয়েছি? কিচ্ছু করবেন না। ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কি করতেন? এক্স লেস দেন 4.5, এক্স এর মান 4.5-এর থেকে ছোট। তাহলে 4.5-এর থেকে ছোট এরকম স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি? 1 2 3 4 নিছি। কিন্তু আপনারা কইছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তখন করবেন কি যা পাইছিলেন ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য 1 2 3 4 সবগুলোর সাথে একটা মাইনাস দিয়ে দিবেন। সবাই কি বুঝছেন?
এই সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন একটু লেখেন তো। এক্সাম্পল 3 ডান। হ্যাঁ -4 তো আসবে। আরে ভাই আরে -4 যদি স্কোয়ার করেন তাহলে আসে কত? 16 না? এক্স স্কোয়ার লেস দেন 18। 16 কি 18 নিচে না? ছোট না? সবাই একটু ফিডব্যাক দেন। আরো দুইটা এক্সাম্পল দেখাবো। এবার আসেন এক্সাম্পল 4। আচ্ছা একটু মনোযোগ দেন। 4 নাম্বার কি বলছে? এক্স বিলংস টু এন। এক্স বিলংস টু এন মানে কি? এক্স হলো একটা স্বাভাবিক সংখ্যা। কেমন স্বাভাবিক সংখ্যা? এটা জোড় সংখ্যা হইতে হবে, আবার হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল 8 হইতে হবে। আচ্ছা প্রশ্নটা যদি এরকম দিতাম, এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে এমন একটা স্বাভাবিক সংখ্যা যেটা হচ্ছে কি এক্স লেস দেন ইকুয়াল 8, তার আপনি কি করতেন? এক্স এমন একটা স্বাভাবিক সংখ্যা যেটা কি 8 এর সমান অথবা 8 থেকে ছোট, তাহলে কি কি 1 2 3 4 5 6 7 8। এই পর্যন্ত ঠিক আছে? কোশ্চেনটা যদি এরকম দিতাম, এক্স বিলংস টু এন এবং এক্স লেস দেন ইকুয়াল 8, এক্স হচ্ছে আমার এমন একটা স্বাভাবিক সংখ্যা যেটা হচ্ছে কি 8 এর সমান অথবা 8 থেকে ছোট, তাহলে 8 এর সমান অথবা 8 থেকে ছোট এরকম স্বাভাবিক সংখ্যা কে কে? 1 2 3 4 5 6 7 8। খুব ভালো কথা। এই জায়গায় ভাই এখন আরেকটা কন্ডিশন লাগাইছে, তোমার এক্স আবার হওয়া লাগবে জোড় সংখ্যা। এই কন্ডিশন যদি শুধু থাকতো, মনে করেন এটা নাই, তাহলে কি কি 1 2 3 4 5 6 7 8, কিন্তু আপনার একটু কন্ডিশন লাগিয়ে দিছে। কি কন্ডিশন? যে ভাইয়া আপনার এক্স লেস দেন ইকুয়াল এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই জায়গায় আরেকটু মামলা আছে। মামলাটা কি? এক্স আবার হওয়া লাগবে জোড় সংখ্যা। তাহলে এই 8টাও আমি নিতে পারবো না, কন্ডিশন দুইটা দিছে। এক্স হলো জোড় সংখ্যা হওয়া লাগবে, তাহলে জোড় সংখ্যা কে কে এর মধ্যে? 2 4 6 8। তার মানে ফাইনালি দেখি কি হবে? 2 4 6 8। সবাইকে আমার কথা বুঝছেন? সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আরেকটা এক্সাম্পল দেখাই, তারপর ফাইনাল ফিডব্যাক নিচ্ছি। এইবার বলছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার সমান সমান 4। আচ্ছা সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 4টা বুঝছেন নাকি? তারপরে পাস করাচ্ছি। সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 4টা কি বুঝছেন নাকি? সবাই একটু ফিডব্যাক দেন। প্রশ্নে কন্ডিশন দিছে এক জোড় সংখ্যা। প্রশ্নে আপনার দুইটা কন্ডিশন দিছে, যে আপনাকে এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যে উচ্চ শিক্ষিত। আচ্ছা উচ্চ শিক্ষিত মানে শিক্ষিত, এমন একটা মেয়ে বিয়ে করতে হবে, এটা হচ্ছে শিক্ষিত, এটা হলো শিক্ষিতর কন্ডিশন। আবার পাশে বললে দিছে ওইটা আমি উচ্চ শিক্ষিত, মানে দুইটা কন্ডিশন দিয়ে দিছে। তার মানে আপনাকে এক্স লেস দেন ইকুয়াল 8, এই কন্ডিশনে আপনি এই মানগুলো পাইছেন। এর মধ্যে আবার বাইর করতে গেছে যে ভাই সব নিতে পারবা না, জোর গুলো নিতে পারবা। তাহলে জোর কে কে? 2 4 6 8। এই জায়গায় এক্স জোর সংখ্যা বলে দিছে, এই যে এই কন্ডিশনটা বলে দিছে। সবাই কি আমার কথা বুঝছেন? আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 5। 5 কি বলছে? এক্স যেন এক্স, এক্স যেন এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা খুব ভালো কথা। এবং এক্স স্কোয়ার সমান সমান 4। এটা তো ভাই আরো সোজা, এক্স স্কোয়ার সমান সমান 4। 4 এর কি লেখা যায়? এক্স স্কোয়ার সমান সমান কি 2 স্কোয়ার। তাহলে উভয় পক্ষের বর্গমূল করলে কি এক্স সমান সমান 2। তার মানে আপনারা কন্ডিশন দিছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স ইজ ইকুয়াল টু 2, মানে এক্স এমন একটা মৌলিক সংখ্যা হইতে হবে যেটা 2 এর সমান। তাহলে 2 এর সমান এরকম মৌলিক সংখ্যা কি? শুধু 2।
2 এর সমান এর মৌলিক সংখ্যাকে 2, তাহলে এই জায়গায় ই হবে কি 2। আমি কি বুঝাইতে পারছি? বলা হয়েছে x জানো x মৌলিক সংখ্যা এবং x স্কয়ার সমান 4। x এমন একটা মৌলিক সংখ্যা যেটারে বর্গ করলে 4 হয়, তাহলে x স্কয়ার সমান 4 মানে কি? বর্গমূল করলে কি x সমান 2 আসে না? তাহলে x এমন একটা মৌলিক সংখ্যা হইতে হবে যেটা হচ্ছে কি x সমান 2, তার মানে কি 2। আমি কি ভাই বুঝাইতে সক্ষম হচ্ছি? যদি হয়ে থাকে সবাই একটু লেখেন কেস 4 ডান। এবার আসেন লাস্ট কেস, কেস 5। এবার আসেন লাস্ট কেস, কেস 5। লাস্ট কেস, কেস 5। এটা যদি বোঝেন তাহলে আপনার টাইপ 3 সব ম্যাথ নিজেই করতে পারবেন, তারপর আমি দেখিয়ে দেবো। আচ্ছা ভাই, খুব মনোযোগ দিয়ে একটু বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে কেস 5, লাস্ট কেস। আচ্ছা, আপনারা বলছে x বিলংস টু n, মানে কি x এমন একটা স্বাভাবিক সংখ্যা, এই যে দুইটা কন্ডিশন বলছে। একটা হচ্ছে x স্কয়ার গ্রেটার দেন 8। আচ্ছা, x স্কয়ার গ্রেটার দেন 8, আমি 8 তো কোনো পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে 8 মানে কি 2 স্কয়ার মানে হচ্ছে 4, 3 স্কয়ার মানে হচ্ছে 9। তার মানে কি 2 আর 3 এর মাঝখান, তাহলে 2 আর 3 এর মাঝখান হলে কি হবে 2.5 স্কয়ার। তাহলে উভয় পক্ষের বর্গমূল হলো কি x গ্রেটার দেন 2.5, মানে x এমন একটা স্বাভাবিক সংখ্যা যেটা 2.5 এর থেকে বড়। তাহলে 2.5 এর থেকে বড় এরকম স্বাভাবিক সংখ্যা কে 3, 4, 5, 6 এরকম চলতে থাকবে। এই প্রথমটাকে বুঝছেন? প্রথমটাকে সবাই বুঝছেন? x স্কয়ার গ্রেটার দেন 8। আমি আমার কি শিখাইছি? আমার অলওয়েজ এটা x আকারে বানিয়ে নিতে হবে। তাহলে 8 কি 2 স্কয়ার আর 3 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, তার মানে 2 আর 3 এর মাঝখানের নাম্বার। আমরা বলছি কি মাঝখানটারে কি অলওয়েজ 0.5 আকারে লিখবো, তাহলে 2.5 স্কয়ার। তাহলে উভয় পক্ষের বর্গমূল করলে আসে কি x গ্রেটার দেন 2.5, মানে x এর মান 2.5 এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা। তাহলে 2.5 এর থেকে বড় স্বাভাবিক সংখ্যাগুলো কি কি হতে পারে 3, 4, 5, 6 এরকম করে চলতে থাকবে। আচ্ছা, 1 নম্বর কন্ডিশন পাইলাম। 2 নম্বর কন্ডিশন বলছে কি x কিউব লেস দেন 30। আচ্ছা, x কিউবের মান 30 থেকে ছোট। আচ্ছা, খুব ভালো কথা। আমি জানি কি 3 কিউব মানে কত 27, আর 4 কিউব মানে কত 64। তাইলে 30 মানে কি 3 আর 4 এর মাঝখানের নাম্বার, তার মানে কি 3.5 কিউব। আমি কিভাবে বুঝাইতে পারছি? x কিউব লেস দেন 30, x কিউব লেস দেন 30। তাহলে 30 মানে কি 3 কিউব মানে হচ্ছে 27, 4 কিউব মানে হচ্ছে 64। তাহলে 30 কি 27 আর 64 মাঝখানের নাম্বার, দ্যাট মিন্স কি 3 আর 4 এর মাঝখানের নাম্বার। তাহলে আমরা নেব কত 3.5। এখন উভয় সাইডের ঘনমূল করলে আসে কত x লেস দেন 3.5। তার মানে কি x এর মান 3.5 এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। তাহলে 3.5 এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি কি 1, 2, 3। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমি এই জায়গায় একটা সেট পেলাম কি 3, 4, 5, 6 ডট ডট ডট। এই জায়গায় একটা পেলাম কত 1, 2, 3। আপনারে যদি পরীক্ষার কোশ্চেন এরকম দুইটা কন্ডিশন একসাথে দেয়, তাহলে আপনি প্রথম কাজ এই কন্ডিশন বাইর করলেন, এই কন্ডিশনে বাইর করলেন। এবার এই দুইটার মধ্যে দেখবেন কোনো কমন উপাদান আছে কিনা, মানে ইন্টারসেকশন করবেন। এইটা আর এইটারে ইন্টারসেকশন করবেন। 3, 4, 5, 6, 1, 2, 3 এই দুইটার মধ্যে কমন উপাদান কত 3। তাহলে এটার অ্যান্সার কত 3। যদি কোনো কমন উপাদান না পাইতেন তাহলে অ্যান্সার হইতো কি ফাঁকা। আমি কি বুঝাইতে পারছি? এরকম আপনাকে যদি দুইটা কন্ডিশন দেয়, তখন দুইটা আলাদা আলাদা কন্ডিশন বাইর করে তাদের ভিতরে ইন্টারসেকশন করবেন, মানে কমন উপাদান বাইর করবেন। যেই উপাদানগুলো কমন হেডেই অ্যান্সার। এই জায়গায় কমন উপাদান কি দুইটার মধ্যে হতো 3। আর যদি কোনো কমন উপাদান না থাকতো তাইলে হইতো ফাঁকা। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন এইবার সবাই একটু কমেন্ট করেন ফুল বেসিক কি ডান কিনা। ফুল বেসিক যদি বুঝে থাকেন আপনার টাইপ 3 ম্যাথ যেমন আপনি পারবেন, টাইপ 4 আগামী ক্লাসে করাবো তার ম্যাথও পারবেন। এখন আমি একটা ম্যাথ করাবো, সবাই একটু গল্প দেন পারছেন কিনা। যারা লিখছিলেন ভাইয়া একটু আস্তে পড়ান, তারা একটু ফিডব্যাক দেন।
আমি 41 মিনিট বসে বেসিক পড়াইছি, কথা কি বুঝছেন? আপনাদের আমি প্রথমে ক্লাস শুরুতে বলছি কি যে ভাই আমার 20টা মিনিট সময় দেন, আপনাদের আমি বেসিকটাই ক্লিয়ার করি। আমি 41 মিনিট বসে শুধু বেসিক পড়াইছি, আমি কিন্তু ম্যাথ করাই নেই, কথা কি বুঝছেন? এটাই রাহাত ভাই। সবাই একটু লেখেন, আমার আগে 4 থেকে 5 জনকে দেখছি কমেন্ট করতে ভাই একটা আসতে পড়ান, আমি কিন্তু কোনো কমেন্টের রিপ্লাই দিই নাই। কারণ আমি তো যখন তারা বসে তখন ছিল 10 মিনিট বা 12 মিনিট, আমি তো একই গল্প 40 মিনিট ধরে পড়াইলাম। এখন সবাই একটু লেখেন, যারা লিখছিলেন ভাই একটু আসতে পড়ান বা একটু ফাস্ট হয়ে যাচ্ছে, তারা কি সবকিছু বুঝছেন কিনা, আর ভাইয়ার ধৈর্য কেমন এটা একটু কমেন্ট করেন সবাই, যে আমার কি ধৈর্য কম না বেশি। আমি কিন্তু ভাই 41 মিনিট বৈশা শুধু বেসিক পড়াইছি টাইপ 3-র। এই যে একজন লিখছে খুব ভালো হয়েছে, তাহলে আমি তো বললাম কি 10 মিনিটে আপনি আইসা যদি একটা সমাধান আইসা পড়েন যে ভাইয়া বুঝবো কি বুঝবো না, আমি তো জানি এই জিনিসটা আমি অনেক সময় নিয়ে পড়াবো, একই জিনিস আমি বারবার বলবো। সুতরাং আমার ক্লাসে একটু আমাকে শেষ করার সুযোগ দিবেন, যে ভাইয়া ফাইনাল ফিডব্যাকটা নেওয়ার সময় আমি জানি কমেন্ট করতে পারি যে আমি কি বুঝছি কি বুঝি নাই। কারণ আপনারা আমি যা পড়াচ্ছি আমি তো জানি আমি এগুলো কিভাবে কি পড়াবো, কথা কি বুঝাইতে পারছি? আর ভাই আমি প্রচুর ধৈর্যশীল মানুষ, আমার জায়গায় যদি আপনি থাকতেন অনেকেই আপনার হচ্ছে এই প্রেশার নিতে পারতেন না। মানে আমি হচ্ছে যেই পরিমাণ হচ্ছে আমার মারে নিয়ে প্রেশারের ভিতর আছি লাস্ট 2 বছর ধরে, আর লাস্ট 2 বছর ধরে আমার ফ্যামিলির উপর দিয়ে এত ডিজাস্টার গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি কখনোই অধৈর্য হইনি। আমার 2 বছরের ভিতর আমার বাবা মারা গেছে, আমার মার অবস্থা খুব ক্রিটিক্যাল। এই 2 বছর ধরে বাপের নিয়ে হসপিটালে ছিলাম 15 দিন, আব্বা 15 নম্বর দিন হসপিটালে, করোনার 15 নম্বর দিন মারা গেছিল, হসপিটালে ছিল 12 নম্বর দিন, 12 দিন ছিলাম তার নিয়ে। তার 2 দিন পর আব্বা মারা যাওয়ার 2 দিন পর আমার নিয়ে হসপিটালে ছিলাম 10 দিন, কথা কি বুঝছেন? মানে আমার বাপ মরছে আর মা, এই দুজনের নিয়ে আমি করোনার টাইমে প্রায় 22 দিন না 23 দিন হসপিটালে ছিলাম। তখন আমার নিজেরও করোনা, কথা কি বুঝছেন? তারপর আম্মারে নিয়ে আরো 2 বার আমার হসপিটালে থাকা লাগছে, প্রায় আমার আম্মারে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ানো লাগে। তাহলে আমার কি ক্লাস দেখে কখনো মনে হয় আমার দেখে যে আমার ভিতর বিন্দুমাত্র টেনশন দেখেন চেহারায়? হ্যাঁ, কখনো কখনো আমি একটু ক্লান্ত থাকি, যেমন আজকে আমি একটু ক্লান্ত, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমার দেখে কি কখনো মনে হয় ভাই কোনো জিনিস দ্রুত পড়াচ্ছে, স্কিপ করে যাচ্ছে? আমি ভাই প্রচুর ধৈর্যশীল মানুষ, এতটা ধৈর্য এক সময় ছিল না, কিন্তু এখন পরিবেশ পরিস্থিতির কারণে এখন আমি আরো অনেক বেশি ধৈর্যশীল হয়ে গেছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখবো টাইপ 3। টাইপ 3-তে 10টা ম্যাথ আছে, আমি 9 নম্বর ম্যাথটা করাই দিছি। 10টা ম্যাথ সবাই নিজ হাতে করবেন, 10টা ম্যাথ সবাই নিজ হাতে করবেন, এগুলো আমি সব পড়াই দিছি। ঠান্ডা মাথায় 10টা ম্যাথ করবেন। আমি আবারও রিপিট করতেছি, আপনি যদি 3টা বিসিএস পিলি দেন, 2টা পিলিতেই আপনি টাইপ 3 যে কোশ্চেন পাবেন। আমি এখন একটা ম্যাথ করাই দিতেছি, সেটা একটা নতুন জিনিস আছে ফিবোনাচ্চি দ্বারা, এটা বুঝিয়ে দিলে আপনি ম্যাথটা পারবেন। সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমি 9 নম্বর ম্যাথটা করাই দিতেছি। কি বলছে? এ ইজুকাস টু এক্স যেন এক্স, ফিবোনাচ্চি সংখ্যা বা দ্বারা যাই বলুক। আচ্ছা ভাই, আমি এ সেটটা বের করে দেখাই দিচ্ছি, তাহলে আপনি পারবেন। আচ্ছা, বলছে কি এক্স স্কোয়ার লেস দেন 64, তাহলে এক্স স্কোয়ার লেস দেন 64 আমি কি লিখতে পারি? 64 মানে কি 8 স্কোয়ার, তার মানে কি এক্স লেস দেন 8। আচ্ছা, এক্স এর মান 8 থেকে ছোট। এতক্ষণ পর্যন্ত মামলা ছিল কি এক্স একটা স্বাভাবিক সংখ্যা ছিল, ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল, বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ছিল, বা মৌলিক সংখ্যা ছিল, হেলে আমি পারতাম। কিন্তু এইবার একটা ভেজাল দিয়ে দিছে ফিবোনাচ্চি সংখ্যা, এটা আবার কি? আচ্ছা, এটা মনে রাখার জন্য আপনাকে আমি একটা সিরিজ লিখতেছি। ফিবোনাচ্চি সংখ্যাটা হচ্ছে এরকম 0 1 1 1 2 1 1 2 0 1 1 2 3 5 8 13 21। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আমি একটা সিরিজ লিখছি, সিরিজটা একটু দেখেন। প্রথম দুইটারে যদি যোগ করেন 0 আর 1 যোগ করলে পান কত? পরেরটা। প্রথম দুইটারে যোগ করলে কি পরেরটা পান না? 0 আর 1 এর যোগ করলে পাই কত? 1। আচ্ছা, এই দুটারে যদি যোগ করেন 1 আর 1, 1 আর 1 এর যোগ করলে পান কত? 2। এই দুটারে যদি যোগ করেন 1 আর 2 রে, তাহলে পান কত? 3। তার মানে ফিবোনাচ্চি সংখ্যার কন্ডিশনটা হচ্ছে পরপর দুটি সংখ্যার যোগফল
সমান সমান যদি পরবর্তী সংখ্যা হয় তাহলে আমরা তারে কি বলবো, ফিবোনাচি সংখ্যা। তাহলে ফিবোনাচি সংখ্যার কন্ডিশনটা কি, আমি সেটা সবকিছু বিস্তারিত লিখে দিছি, শুধু ফিবোনাচি সংখ্যা মনে রাখবেন কি, পরপর দুইটা সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয়, মানে কি 0 আর 1 এই দুটোর যোগ করলে আসে কত 1, 1 আর 1 যোগ করলে আসে কত 2, 1 আর 2 যোগ করলে আসে কত 3, 2 আর 3 যোগ করলে আসে কত 5, 3 আর 5 যোগ করলে আসে কত 8, 5 আর 8 যোগ করলে আসে কত 13, 13 আর 8 যোগ করলে আসে কত 21, 21 আর 13 যোগ করলে আসে কত 34, 21 আর 34 যোগ করলে আসে কত 55। এটা হচ্ছে ফিবোনাচি সংখ্যার সিরিজ। আমি কি বুঝাতে পারছি? পরপর দুইটা সংখ্যার যোগফল সমান সমান যদি পরবর্তী সংখ্যা হয় তাইলে আমি তারে বলতেছি ফিবোনাচি সংখ্যা। তাহলে বলা হয়েছে এক্স একটা ফিবোনাচি সংখ্যা এবং এক্স স্কয়ার লেস দেন 8। তাহলে এক্স স্কয়ার লেস দেন 8 করলে আমরা পাচ্ছি কত এক্স লেস দেন 8। তার মানে এক্স এমন একটা ফিবোনাচি সংখ্যা যেটা হচ্ছে 8 এর থেকে ছোট। তাহলে 8 এর থেকে ছোট এই ফিবোনাচি সংখ্যা কোনগুলো হয়? এগুলো না, 0 1 1 2 3 5। এই পর্যন্ত কি ঠিক আছে? এই মামলা কি বুঝছেন? এইবার আমরা সেটের প্রথম ক্লাসে শিখছি কি একই উপাদান দুইবার নেওয়া যাবে না। তাহলে দুইটা 1 কি নেওয়া যাবে না? তাহলে ফাইনালি সিরিজটা দাঁড়াবে কি 0 1 2 3 5। তাহলে এটা কি দাঁড়াইছে 0 1 2 3 5। এবার আমরা যা বাইর করতে বলছে আপনি বাইর করবেন। সবাই যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন এফ ডান। এফ ডান মানে হচ্ছে ফিবোনাচি সংখ্যা ডান। আমি সবকিছু ডিটেলস শিটে লিখে দিছি ফিবোনাচি সংখ্যার। শুধু মনে রাখবেন কি পরপর দুইটা সংখ্যার যোগফল সমান সমান যদি পরবর্তী সংখ্যা হয় তাহলে আমরা তারে বলবো ফিবোনাচি সংখ্যা। সবাই একটু লেখেন তো এফ ডান হয়েছে কিনা। টাইপ 3 10টা ম্যাথ সবাই খুব ঠান্ডা মাথায় করবেন। আমি আবারও রিপিট করতেছি, 3টা পিলি যদি আগামী 3টা পিলি দেখেন 46 47 48, 3 পিলির মধ্যে 2 পিলিতে কোশ্চেন আসবে টাইপ 3 থেকে। এখানে আমি কিন্তু টাইপ 3 অনেক সময় নিয়ে পড়াইছি, 50 মিনিট বেশি টাইপ 3 পড়াইছি। আমি আজকে আরেকটা টাইপ পড়াবো, তাহলে আমাদের ক্লাস শেষ হবে। টাইপ 4 আগামী ক্লাসে পড়াবো। আজকে আমি আরেকটা টাইপ পড়াবো, সেটা হচ্ছে টাইপ 5। এটা হচ্ছে তুলনামূলকভাবে সোজা, ইম্পর্টেন্ট টু নো। টাইপ 5 সোজা। একই সংখ্যা দুইবার থাকলে সবসময় একবার ধরে আপনাকে সেট বানিয়ে নিতে হবে। এইটা হচ্ছে সেট বানানোর সিস্টেম। আগে সেট বানিয়ে নিতে হবে। এইবার আপনি দ্বারা কি চাইছে সেইটা পরে বের করবেন। ফার্স্ট কাজ হচ্ছে আপনার এই সেট আকারে বানানো ঠিক মতো, তারপর আপনার দ্বারা যা চাইছে সেটা করবেন। কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, এবার আসেন টাইপ 5। এটা খুবই ইজি টাইপ। সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন। সসীম সেট আর হচ্ছে অসীম সেট। সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। টাইপ 5 হচ্ছে ইম্পর্টেন্ট টু নোই ধরেন, কিন্তু পরীক্ষাগুলো তেমন একটা আসে না। তারপর আমরা একটু শিখবো, ঠিক আছে? আপনি প্রথমে আসেন একটু কেস 2। আমরা একটু কেস 2 দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। টাইপ 5 এর কেস 2 আপনি কত দেয়া আছে কি 3 5 7, খতে দেয়া আছে কি 1 2 2 স্কয়ার 2 টু দি পাওয়ার 10, গতে দেওয়া আছে কি 3 3 স্কয়ার 3 কিউব ডট ডট ডট। আচ্ছা, সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। আপনার দ্বারা দিয়েছে সসীম না অসীম। সসীম মানে যদি গোনা যায়, গণনা করা যায়। আর এটা হচ্ছে অসীম মানে কি কাউন্ট করা, গণনা না লিখে দেখেন কাউন্ট করা যায়। কাউন্ট করা যায় তাহলে হচ্ছে সসীম, কাউন্ট করা না গেলে অসীম। আচ্ছা, দেখেন দিয়ে 1 নম্বরে 3 5 7, এতে কয়টা উপাদান আছে? 1 2 3, এটা গোনা যায়, তাহলে এটা কি সসীম। খতে কি আছে 1 2 2 স্কয়ার ডট ডট কত পর্যন্ত 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত। তার মানে এটা তো গোনা যায় 1 2 2 স্কয়ার 2 কিউব 2 টু দি পাওয়ার 4, এরকম করে কোন পর্যন্ত আছে 2 টু দি পাওয়ার 10। তাহলে গোনা যা যায় তাই কি সসীম, মানে যার শেষ আছে 3 5 7, এই জায়গায় শেষ কত 7, এই জায়গায় শেষ কত 2 টু দি পাওয়ার 10, যেটা শেষ আছে সেটাই কি সসীম। এইটার কোনো কি শেষ আছে? 3 3 স্কয়ার 3 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 5 3 টু দি পাওয়ার 6, এরকম চলতেই থাকবে। যদি চলতেই থাকে তাহলে এটা কি হবে? অসীম। আমার কথা কি সবাই বুঝছেন? এটা কি হবে? অসীম।
তার মানে যেটার উপাদান সংখ্যা গোনা যায় বা যার শেষ উপাদানটা দেখা যায়, মানে শেষ উপাদানটা আপনি দেখতেছেন, এটার কি শেষ উপাদান আমি দেখতেছি না? শেষ উপাদানটা যদি আমি দেখি তাহলে এটা কি হবে? সসীম সেট। আর যদি গোনা না যায় বা শেষ উপাদানটা কি এটা যদি আমি না ফাইন্ড আউট করতে পারি তখন হচ্ছে কি? অসীম। আচ্ছা, আপনারা যদি বলা হয় 4 গুণিতক, এটা কি সসীম সেট না অসীম সেট? সবাই একটু উত্তর দেন তো। 4 গুণিতক এটা কি সসীম সেট নাকি অসীম সেট? সবাই একটু অ্যান্সার দেন, দেখি আপনারা কেমন ম্যাথ বুঝছেন। 4 গুণিতক এটা কি সসীম না অসীম? 4 গুণিতক এটা কি সসীম না অসীম? 4 গুণিতক কি সসীম না অসীম? 4 গুণিতক হচ্ছে অসীম সেট। কেন? 4 গুণিতক কি? 4 নাম তো 4, 8, 12, 16, 20, 24 এরকম চলতেই থাকবে। এই কারণে 4 গুণিতক হচ্ছে অসীম সেট। আর যদি বলা হয় 4 গুণনীয়ক, 4 গুণনীয়ক এটা হচ্ছে সসীম সেট। কেন? 4 গুণনীয়ক কি? 1, 2, 4। তার মানে আপনার যদি উপাদান সংখ্যা গোনা যায় তাইলে হচ্ছে সসীম, গোনা না গেলে হচ্ছে অসীম। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। আচ্ছা, বলা হয়েছে এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দেন 4। আচ্ছা, এক্স হচ্ছে এমন একটা পূর্ণ সংখ্যা যেটা হচ্ছে কি 4 থেকে ছোট। তাহলে 4 থেকে ছোট পূর্ণ সংখ্যা কি কি? 3, 2, 1, 0, -1, -2, -3 এরকম তো চলতেই থাকবে। গল্পটা একটু বুঝেন। আপনারা বলছে এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দেন 4, মানে এক্স এমন একটা পূর্ণ সংখ্যা যেটা হচ্ছে 4 থেকে ছোট। তাহলে 4 থেকে ছোট পূর্ণ সংখ্যা কি কি? 3, 2, 1, 0, -1, -2, -3, -4, -5 এরকম করে চলতে চলতে কি ইনফিনিটি পর্যন্ত যাবে। তার মানে কি অসীম পর্যন্ত যাবে। তাহলে এটা কি সেট? অসীম সেট। আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, এই জায়গায় যদি পূর্ণ সংখ্যা না বললা শুধু বলতো স্বাভাবিক সংখ্যা তাইলে কিন্তু মামলা আবার চেঞ্জ হয়ে যেত। যদি শুধু স্বাভাবিক সংখ্যা বলতো তাহলে এক্স এর মান 4 থেকে ছোট এরকম স্বাভাবিক সংখ্যা কি কি? 1, 2, 3, তখন কিন্তু এটা হইতো সসীম সেট। আমি কি ভাই মামলাটা বুঝাইতে পারছি? আপনার যদি অনন্তকাল ধরে চলে, মানে শেষ নাই, তাইলে হচ্ছে অসীম। উপাদান যদি নির্দিষ্ট হয় তাইলে হচ্ছে সসীম। তাহলে আমার যদি বলতো এক্স একটা স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মান 4 থেকে ছোট, তাহলে আপনি কি করতেন? এক্স এর মান 4 থেকে ছোট এবং স্বাভাবিক সংখ্যা কে কে? 1, 2, 3। তাহলে এটা কি তখন সসীম সেট। সবাই কি বেসিকটা বুঝছেন? যদি বেসিকটা বুঝে থাকেন একটু লেখেন তো বেসিকটা। সবাই যদি বেসিকটা বুঝে থাকেন। না, কোনো মেসেঞ্জার গ্রুপ নাই এবং আমি কোনোদিন কোনো মেসেঞ্জার গ্রুপ খুলবও না। মেসেঞ্জার গ্রুপে পড়াশোনা হয় না, পড়াশোনার বাইরের জিনিসগুলো হয়। এই কারণে পড়াশোনার বাইরের জিনিসের দায়িত্ব নেওয়া যাবে না। আজকে পর্যন্ত চাকরির কোনো মেসেঞ্জার গ্রুপ দেখি উপকার পাইছেন কেউ? আজকে পর্যন্ত অনেক তো মেসেঞ্জার গ্রুপ দেখছেন, জীবনে কোনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে কোনোদিন উপকার পাইছেন? মেসেঞ্জার গ্রুপে পড়াশোনা যদি হইতো তাহলে তো সিক্রেট গ্রুপ লাগতো না ফেসবুকে, মেসেঞ্জার গ্রুপে তো পড়াশোনা চাইতো। ভাই আমি আপনাদের লোকে যেটা ভালো হয় সেটাই করি। মেসেঞ্জার গ্রুপ খুললে আমার জন্য ভালো, এটা আপনাদের লোকে বাস। এক্সামের যে ম্যাথ গুলা দেয় সবই তো শীটের ম্যাথ, এলে আবার এটার উপর কিসের সলভ ক্লাস নেবো? এই যে একজন লিখছে এক্সামের সলভ ক্লাস নিতে উপকার হতো। আমি তো এক্সামে কোশ্চেন দেয় সব শীটের, তাহলে শীট যদি আপনি ভালো মতো সলভ করেন। হ্যাঁ, অসমতাতে আমি 2টা না 3টা মানে বাইরে দিয়ে ম্যাথ দিছি, সেটা দিছি তো আপনাদের বেসিক কেমন একটু টেস্ট করার জন্য। 2-1টা তো বাইরে দিয়ে দেওয়া যায়, আপনাদের আমি শীটের ভিতরেই রাখতেছি। এই কারণে ক্লাস করলে পরীক্ষা সব প্রশ্নই পারবেন। একই এক একটা চ্যাপ্টারের উপরে ক্লাস নিয়ে 4 দিয়া।
ভাই আমাদের একটা মিলন মেলা পার্টি হয়ে যাক, সমস্যা নেই ভাইয়া, যেদিন বিয়ে করবো বিয়েরতেই হচ্ছে গেট টুগেদার হয়ে যাবে, মানে সমস্যা নেই। আচ্ছা এবার আছেন কেস 3 কার্তেশীয় গুণজ। এখান থেকে কোশ্চেন আসার চান্স খুব কম, তারপর আমি নিয়মটা শিখিয়ে দিতেছি। সবাই একটু কার্তেশীয় গুণজটা কিভাবে বের করে একটু শিখে রাখেন। পিলিতে আমার ধারণা কার্তেশীয় গুণজ দেওয়ার কথা না, তারপর আমরা একটু শিখবো, কারণ এগুলো রিটেনে লাগবে। আপনি তো ভবিষ্যতে বিসিএস রিটেনও দিবেন, তাই না? একটু নিয়মটা শিখি, কার্তেশীয় গুণজ কিভাবে করে। কেস 3 কার্তেশীয় গুণজ পিলিতে লাগবে না, কিন্তু বিসিএস রিটেনে লাগবে। আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। কার্তেশীয় গুণজ আমি এ ক্রস বিটা দেখাই দিতেছি, এ ক্রস বি পারলে বি ক্রস এও পারবেন। আচ্ছা বাইর করতে বসে কি এ ক্রস বি, যারে প্রথমে দিবে যদি এ ক্রস বি দেয় তাহলে প্রথমে লাগবেন এ, আর যদি বি ক্রস এ দিত তাহলে প্রথমে লাগতেন বি। আমি কি মামলা বুঝাইতে পারছি? এই মামলা কি বুঝাইতে পারছি? আচ্ছা এবার প্রথম কাজ, এর প্রথম উপাদানটা নেন। প্রথম উপাদান কি? 1। এর প্রথম উপাদানটা কি? 1। এর সাথে বির সবগুলো উপাদানটা নেবেন। প্রথমে এর সাথে নেব কি? 1 এর সাথে নেব কি? এরে। এবার 1 এর সাথে নেব কি? বিরে। সবাইকে আমার কথা বুঝছেন? প্রথম গল্প, এর প্রথম উপাদানের সাথে বি এর সবগুলো উপাদান নেন, নিছি। আচ্ছা পরের উপাদান 2, এর সাথে বি এর প্রথম উপাদান নেন, নিলাম। পরের উপাদান নেন, নিছি। এটার মামলা শেষ। এবার তারপরের উপাদান 3, 3 এর সাথেও কি এর নেব, আবার বিরে নেব। সবাইকে আমার কথা মামলা বুঝতে পারছেন? তাহলে গল্প কি, যেমন এটা দিয়ে ধন করেন, এই এর সাথে কি করবেন? 1 নেবেন, এই এর সাথে কি 2 নেবেন, এই এর সাথে কি 3 নেবেন। এবার বি এর সাথে কি করবেন? 1 নেবেন, 2 নেবেন, 3 নেবেন। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে কার্তেশীয় গুণিতের সিস্টেমটা কি? ফার্স্ট উপাদানের সাথে বি এর সবগুলো উপাদান নেব, সেকেন্ড উপাদানের সাথে বি এর সবগুলো উপাদান নেব, থার্ড উপাদানের সাথে বি এর সবগুলো উপাদান নেব। এই জায়গায় বি ক্রস এ বলছে, তাহলে বি হচ্ছে আমার প্রথম উপাদান। প্রথম উপাদানের ফার্স্টেরটার সাথে সেকেন্ডের সবগুলারে নেব, নিছি। পরেরটা সবগুলারে নেব। আমি কি নিয়মটা বুঝাইতে পারছি? আচ্ছা এখন যদি এ ক্রস বি বাইর করতে না বললা, এ ক্রস বি এর উপাদান সংখ্যা বাইর করতে বলে, না তো উপাদান আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে উপাদান কয়টা? 6টা। পরীক্ষা আপনারা এ ক্রস বি বা বি ক্রস এ এগুলো সাধারণত বিসিএস পিলিতে দেয় না, এগুলো রিটেনে লাগে। আর যদি দিয়েও থাকে আমরা কি বুঝছি এ ক্রস বি কেমনে বের করবো। আর যদি উপাদান চাই তাহলে 1 2 3 4 5 6টা। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন একটু লেখেন, এটা কত নম্বর কেস? কেস 3। কেস 3 ডান। সবাই একটু কমেন্ট করে দেয় কেস 3 কি ডান হয়েছে নাকি। শীট থেকে হুবহু প্রশ্ন অনেক জায়গায় আসে, কিন্তু মূলত আসবে নিয়ম। আপনার তো ম্যাথের ডাটা চেঞ্জ করে দেবে। এই জায়গায় আমি 1 2 3 দিছি, এই জায়গায় তো আপনি 1 2 3 না দিয়ে এবিসি দিয়া, এই জায়গায় যদি আপনার হচ্ছে আপনার মনে করেন ইয়া দেয় 7 8 দেয়, নিয়ম কি চেঞ্জ হয়ে যাবে? নিয়ম তো একই থাকবে, ডাটা চেঞ্জ হবে। ম্যাথমেটিক্সের ডাটা চেঞ্জ হয়, নিয়ম হচ্ছে ইম্পর্টেন্ট। ম্যাথমেটিক্স কি হুবহু কোনোদিন আসে? রিটার্নের ব্যাচ আলাদা। হ্যাঁ লাইলা তাজনিন তুবা রিটার্নের জন্য আলাদা ব্যাচ, পিলিয়ার রিটার্নের প্রিপারেশন ভিন্ন। আচ্ছা আজকের দিনের লাস্টের আলোচনা কেস 4 মর্গানের সূত্র। সারা জীবন মর্গানের সূত্র মুখস্থ করছেন। আপনার হচ্ছে মর্গানের সূত্র যদি কখনো পরীক্ষা আসে মুখস্থ করার কোনো দরকার নাই, নিয়ম শিখিয়ে দিতেছি। সারাটা জীবন সবাই মর্গানের সূত্র মুখস্থ করছেন, এই ছোটবেলা হইতে, বিশেষ করে যারা পারতেন না। আর যারা হায়ার ম্যাথ পড়েন না এরা তো মর্গানের নামই মানে আজকে শুনছেন, তাই না? আচ্ছা এবার আসেন মর্গান, ভদ্রলোক মর্গান। মর্গানের সূত্র কেমনে মনে রাখবেন? এ ইউনিয়ন বি লিখবেন, আর এই জায়গায় লিখবেন এ ইন্টারসেকশন বি। সবাই একটু মামলাটা দেখেন, সবাই একটু মামলাটা দেখেন। প্রথমে কি সার্বিক সেট ইউর যে কোনো উপসেট এ ও বি এর জন্য, এই লাইন মনে রাখার কোনো দরকার নাই। এ ইউনিয়ন বি সমান সমান কি লিখবেন? এ ইন্টারসেকশন বি। আর 2 নম্বরটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি সমান সমান কি এ ইউনিয়ন বি। আচ্ছা এ আর বি কি নিছি? এ বি এ বি এ বি এ বি, এটা হলো 1, এটা হলো 2। এই জায়গায় ইউনিয়ন হইলে এই জায়গায় ইন্টারসেকশন, এই জায়গায় ইন্টারসেকশন হলে এই জায়গায় ইউনিয়ন।
কথা কি বুঝাইতে পারছি? এটারে আটকে দেন, এটারে আটকে দেন, দিছেন? আচ্ছা, দেওয়ার পর কিচ্ছু না, সবগুলোর উপরে একটা করে প্রাইম দেন, শেষ। কি করলাম? এ বি, এ বি, এ বি, এ বি, এই জায়গায় ইউনিয়ন দিলে এই জায়গায় ইন্টারসেকশন, এই জায়গায় ইন্টারসেকশন দিলে এই জায়গায় ইউনিয়ন। এটারে আটকান, আটকাইছি, এবার সবাইরে প্রাইম দিয়ে দেন, তাহলে এই সূত্র শেষ। সার্বিক সেট ইউর যে কোনো উপসেট এ বি এর জন্য এ ইউনিয়ন বি প্রাইম সমান কি? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আর 2 নম্বর কি? এ ইন্টারসেকশন বি প্রাইম সমান কি? এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। মুখস্থ করা লাগছে? হ্যাঁ, মুখস্থ করা লাগছে। এই জিনিস অনেকেরই মনে থাকে না মুখস্থ করতে গেলে। এখানে সিস্টেম কি? এ বি, এ বি, এই জায়গায় ইউনিয়ন দিলে এই জায়গায় ইন্টারসেকশন, আটকাইছি, সবগুলারে প্রাইম। আচ্ছা, যদি এই জায়গায় ইন্টারসেকশন দেয় তাহলে এই জায়গায় কি? ইউনিয়ন, আটকাইছি, আটকে সব জায়গায় প্রাইম। সবাই যদি বুঝে থাকেন ম্যাজিকটা কি পুরো ওয়াও ম্যাজিক না? সবাই একটু লেখেন তো ম্যাজিকটা কেমন হয়েছে। এই ম্যাজিকটা কেমন হয়েছে? মর্গানের সূত্র জীবনে ভুলবেন? মর্গানের সূত্র কি আর ভুলবেন? আজকের ক্লাস শেষ, আজকে অনেক কঠিন জিনিস পড়াইছি। কেস 5 হচ্ছে আমি বীজগাণিতিক সূত্রাবলীতে পড়াইছি, কেস 5 বীজগাণিতিক সূত্রাবলীতে পড়াইছি, কেস 5 টা হোমওয়ার্ক থাকবে। আপনাদের কাজ হচ্ছে টাইপ 3 আর টাইপ 5 পুরোটা করবেন, করে হচ্ছে নোট আকারে ক্লাসে জমা দিবেন। আগামী ক্লাসে আমাদের সেটের অংশটা শেষ হবে, এরপর আমরা বেঞ্চিত্র পড়বো। বেঞ্চিত্র খুবই সোজা। আজকের ক্লাসটা কঠিন ক্লাস, সেটের অন্যতম কঠিন ক্লাস আজকের ক্লাসটা। কেস 5 হোমওয়ার্ক, এটা বীজগাণিতিক সূত্রাবলীতে পড়ানো হয়েছে, বীজগাণিতিক সূত্রাবলী দিয়ে করবেন। শিটগুলো তো গ্রুপে, সিক্রেট গ্রুপে দেওয়া আছে, শিটগুলো সিক্রেট গ্রুপে দেওয়া আছে। আগামী ক্লাসে আমাদের সেট শেষ হবে, এরপর আমরা বেঞ্চিত্র পড়ব। বেঞ্চিত্র শেষ করে আমরা সম্ভাব্যতা পড়ব, সম্ভাব্যতা শেষ করে ইনশাল্লাহ আমরা পাটিগণিত পড়া শুরু করব। পাটিগণিত একদম সোজা, সবথেকে সোজাই হলো পাটিগণিত। যারা নতুন ভর্তি হয়েছে তারা কি করবে? তারা প্রথমে সিক্রেট গ্রুপে যাবেন, যাই দেখবেন শুরুর দিকে একটা ক্লাস নিয়ে আছে। যারা নতুন ভর্তি হয়েছেন তারা কি করবেন? ওখানে আপনার পুরো করণীয় সম্পর্কে বলে দেওয়া হয়েছে, ওই করণীয় অনুসারে আগাবেন। পাটিগণিত হলো একদম সোজা। একজন লিখছে পাটিগণিত কঠিন, আমি চ্যালেঞ্জ করে বললাম পাটিগণিত করাই পানির মতো সোজা লাগবে। এই যে রাহুল, আপনার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি একটা ক্লাস নিছি, নতুন যারা ভর্তি হয়েছেন ওই ক্লাসটা করলেই আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনারা কি করবেন? তাহলে ফাইনাল ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফাইনাল ফিডব্যাক দিয়ে দেয়, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? ওকে ভাই, আল্লাহ বাচ্চা রাখলে আগামী ক্লাসে দেখাবে। আগামী ক্লাসে সেট শেষ, বেঞ্চিত্র একদম পানি। রাহুল, আপনি আমাকে একটু মেসেঞ্জারে নক দেন, আপনাকে আমি বিষয়টা বুঝাই বলবো না, আপনি বোঝেন নাই। আমাকে একটু নক দেন, আমি বলে দেবো না। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।